পুরো খবর হরিলুট করে মাত্র ৫ বছরের মধ্যেই ডুবানো হয়েছিল শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডকে। তবে যাদের কারণে জনগণের অর্থের বেহাত হয়েছে, ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন তারা। বরং একীভূতকরণের নামে ব্যাংকটির নাম মুছে দেওয়ার মাধ্যমে আগের পরিস্থিতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য অর্থনীতিবিদদের। মাসুম মিয়া এই বিষয়ে একটি প্রতিবেদন করেছেন, আর ক্যামেরাতে ছিলেন মিনহাজ হোসাইন। এক যুগ আগেও সবল ব্যাংক হিসেবে শিল্প খাতে অবদান রেখে আসছিল শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক। আব্দুল হাই বাচ্চুর পর্ষদের দায়িত্ব নেওয়ার পর ২০০৯ থেকে ১৪ সাল পর্যন্ত ঋণের ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যে তলানিতে ঠেকে ব্যাংকটি। ২০১০ সালে বেসিক ব্যাংকের নিট মুনাফা করেছিল ৬৬ কোটি ৯ লাখ টাকার উপরে। খেলাপি ঋণ ছিল মাত্র ২২৪ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৫%-এরও নিচে। আর বর্তমানে ব্যাংকটির মূলধন ঘাটতির পাশাপাশি সবশেষ হিসেবে নিট লোকসান ঠেকেছে ১৩০ কোটি টাকা। খেলাপি ঋণের পরিমাণ ৮,০০০ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৬৪%-এর উপরে। এছাড়া ২০০৯ থেকে ২০১৪ সালের এই ৫ বছরে অবৈধভাবে নিয়োগ দিয়েছে অন্তত ৭১৩ জন। যাদের জন্য এই বেসিক ব্যাংকটা খারাপ হলো, তাদের কোনো বিচারের ব্যবস্থা না করে, তাদেরকে কোনো দায়বদ্ধতার মানে ফ্রেমওয়ার্কের মধ্যে না এনে, বরঞ্চ এটাকে আপনি মার্জারে ঠেলে দিয়ে বরঞ্চ তাদেরকে দায়হীন করে দিচ্ছেন। গ্রাহকদের আমানতের অর্থ সুরক্ষায় ব্যাংকটিকে বেসরকারি সিটি ব্যাংকের সাথে একীভূতর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে যারা ব্যাংকটির অর্থ লুট করেছে বা অনিয়মের সহায়তা করেছে, আইনের আওতায় আসেনি কেউই। বরং বেসিক ব্যাংকের নাম মুছে দেওয়ার মাধ্যমে অর্থ লুটকারীদের দায়মুক্তি দিচ্ছে সরকার, বলছেন এই অর্থনীতিবিদ। হয়তো আপনি নাম পরিবর্তন করতে পারেন মানে কিছুদিনের জন্য, কিন্তু ডেফিনেটলি এগুলোর জন্য যারা দায়ী তাদের কথাবার্তা ভোলা একটু মুশকিল হবে, এবং ভুলে গেলে বলে কি আপনার তার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। এটা অনেকটা মানে শাস্তিবিহীনভাবে একটা অপরাধকে পাশ কাটিয়ে নতুন করে স্টার্ট করার মতো, যে আমরা অনেক পাপ করেছি, পাপ করার পর থুক্কু বলে আবার শুরু করলাম। একই চিত্র রাষ্ট্রায়ত্ত বিডিবিএল ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকেরও। আর অনিয়মে ডুবতে থাকা ন্যাশনাল ব্যাংক ও ফার্মার্স ব্যাংকের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। চলতি অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধের দায় বেড়েছে $7 কোটিরও বেশি, সুদসহ যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণে, যা পরিশোধে পুনরায় ঋণ করতে হচ্ছে সরকারকে। চলমান অর্থনৈতিক বাস্তবতাতে যাকে অশনির সংকেত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সংকট মোকাবেলায় ঋণ ব্যবস্থাপনাতে সংস্কার এবং সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যে মনোযোগ বাড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। স্বাধীনতার পর গেল ৫ দশকের উন্নয়নে বড় ভূমিকা রয়েছে বিদেশি ঋণ এবং সহায়তার। বিশেষ করে বহুজাতিক সংস্থাগুলোর সহজ শর্ত এবং বেশ কয়েকটি দেশের অর্থ মওকুফ ও বেয়াতি সুবিধা ত্বরান্বিত করেছে মৌলিক অবকাঠামো নির্মাণ। কিন্তু গেল ১ দশকের কার্যক্রমে সেই ঋণই যেন হয়ে উঠেছে মাথাব্যথার বড় কারণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হিসাবে গেল ৫ বছরে কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর বিদেশি ঋণের স্থিতি $৪.৫ বিলিয়ন থেকে বেড়ে হয়েছে প্রায় $৭১ বিলিয়ন। তবে এই ঋণ বৃদ্ধির বিপরীতে পরিশোধের প্রবণতা বাড়ছে জ্যামিতিক হারে, যার বড় প্রমাণ ২০২৩-২৪-এর প্রথম ৮ মাসেই $2 বিলিয়ন ছাড়ানো। এই ধারাবাহিকতা চলতে থাকলে অর্থবছর শেষে শোধ করতে হতে পারে $৩.৫ বিলিয়নের ওপরে। সুদের দায়ভারও বাড়ছে, কিন্তু এটার বিপরীতে ঋণ পরিষেবার যে চাপটা, সেই চাপটা সহ্য করার মতো অর্থনৈতিক যে শক্তি, সেই শক্তিটা কিন্তু আমাদের বর্তমানে দুর্বল আছে। দুশ্চিন্তার কারণ হলো যে যেসব ঋণগুলো নেওয়া হয়েছে লাইবর বা এসওএফআর প্লাস ইন্টারেস্ট রেটে, গত কয়েক বছরে সেগুলো আবার অনেক বেড়েছে। যেহেতু এগুলি সরকারি ঋণ, সেক্ষেত্রে শুধু যে বাজারে ডলার থাকলেই আপনি ঋণ পরিশোধে কোনো সমস্যা হবে না তা না, যে ঋণ পরিশোধ করার মতো টাকা সরকারকে আয় করতে হবে। মূলত বড় প্রকল্প বানাতে গিয়ে মোটা অঙ্কের ঋণ নিতে শুরু করে সরকার, যা অর্থনীতির জন্য ইতিবাচক হলেও বাস্তবায়নে ঋণের শর্ত তুলনামূলক কঠিন হওয়ায় চাপ বাড়ছে দিন দিন। বিপরীতে রাজস্ব আয়ে প্রত্যাশিত গতি না থাকায় সময়মতো পরিশোধ নিয়েও দুশ্চিন্তা বাড়ছে সরকারের। বিশেষজ্ঞরা মনে করেন অপরিকল্পিত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন দক্ষতায় নজর না দেয়ায় ঘনীভূত হচ্ছে এই সমস্যা। ঋণটা আমরা যেই
শর্তে নিচ্ছি, যার কাছ থেকে নিচ্ছি, সেখান থেকে আমরা বড় সুযোগ যেগুলো আছে দীর্ঘমেয়াদী সস্তায় ঋণ পাওয়া, সেই সুযোগগুলো পুরোপুরি ব্যবহার করছি কিনা, ঋণ যে কাজের জন্য নিচ্ছি সেই কাজটা জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে কিনা। সব দিক থেকেই আমরা একটু বিপর্যয় এখনো বলবো না, কিন্তু ওই দিকে আমরা যাচ্ছি। সব কিছুর মূলেই কিন্তু হচ্ছে রাজস্বের ঘাটতি। রাজস্ব যদি বেশি হতো তাহলে ধার কম করতে হতো, তাহলে ঋণও হতো না। কাজেই আমাকে রাজস্বটার দিকেই নজরটা বেশি দিতে হবে। চলতি অর্থবছর শেষে প্রায় $10 বিলিয়ন প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্য সরকারের। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। চলতি অর্থবছর শেষে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নামতে পারে 6.5% নিচে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এই প্রক্ষেপণ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল 9টায় প্রকাশিত প্রতিবেদনে 6 মাসের ব্যবধানে প্রক্ষেপণ 0.3% পয়েন্ট কমালো এই সংস্থাটি। এর আগে গেল অক্টোবরে প্রকাশিত প্রতিবেদনে প্রবৃদ্ধির আভাস দেয়া হয়েছিল 6%। মূলত চড়া মূল্যস্ফীতি সহ অর্থনৈতিক বেশ কিছু সংকটের এই প্রক্ষেপণ কমিয়েছে সংস্থাটি। তবে আসছে অর্থ বছরে এই হার 6.5% ছাড়াতে পারে বলেও জানানো হয়। এবারের প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছর শেষে মূল্যস্ফীতি দাঁড়াতে পারে 9.3%, যা 6% ঘরের নেমে আসতে পারে 2024 এবং 25 অর্থ বছরে। Hello, this is Noor from Ashar. বাজারে চলমান অস্থিরতার মধ্যে আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বলা হয়, ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় 16 এপ্রিল থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 10 টাকা বেড়ে বিক্রি করা হবে 173 টাকাতে। তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধী বাণিজ্য প্রতিমন্ত্রী বললেন, অজুহাত দেখিয়ে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। হঠাৎ এই দফায় দফায় দাম বাড়লে তো আমাদের জন্য অনেক কষ্ট। 50 থেকে 55, 60 টাকা যদি আলু হয় তাহলে সামনের দিকে কি হবে? বর্তমানে যাদের সীমিত আয় তাদের আয়ের সঙ্গে বাজার দরের সঙ্গে কোনো মিল নেই। আগে মানুষ দেখছি গরিব মানুষের ভিক্ষা দিত, এখন গরিব মানুষের ভিক্ষা দেয় না, সেই টাকাটা বাজার করে। বৈশাখের তীব্র গরম যেন আরও এক দফা উস্কে দিচ্ছে ক্রেতাদের ক্ষোভ। পুরো রমজান জুড়ে অস্থিরতার রেশ না কাটতেই মড়ার উপর খাড়ার ঘা হিসেবে ঘোষণা এলো ভোজ্য তেলের দাম বাড়ানোর। এক বিজ্ঞপ্তিতে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় 16 এপ্রিল থেকে প্রতি লিটারে গুনতে হবে 10 টাকা বেশি। তবে এক মতবিনিময়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এই যুক্তিতে দাম বাড়ানোর সুযোগ নেই ব্যবসায়ীদের। বলেন, আমদানি মূল্যের সাথে সমন্বয়ে কাজ করছে ট্যারিফ কমিশন। পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। বর্তমান আমদানি মূল্য, আপনারা জানেন যে ট্যারিফ কমিশন একটা আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে। সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে, তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিব। প্রতিমন্ত্রী বলেন, বাজারে অস্থিরতা ঠেকাতে ব্রাজিল, ইন্দোনেশিয়া সহ একাধিক উৎস থেকে আমদানির চিন্তা করছে সরকার। এ সময় এনবিআর এর প্রতি আহ্বান জানান, আগামী বাজেটে খাদ্যপণ্যের আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার। আমদানি নির্ভর যে পণ্যগুলি আছে, যেটা আমার দেশে উৎপাদিত না হয়, সেগুলোর উপরে যদি আমরা যৌক্তিক ট্যাক্স ধার্য না করি, সেই ট্যাক্সের বার্ডেনটা, সেই ট্যাক্সের ভারটা কিন্তু একেবারে রিকশাওয়ালা থেকে সাধারণ মানুষকে বহন করতে হয়। মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের বাজারে তার প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করেন প্রতিমন্ত্রী। ওপেকের সাথে, মধ্যপ্রাচ্যের সাথে আমাদের পেট্রোলিয়ামের ডাইরেক্ট সম্পর্ক। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, বাজার পরিস্থিতিতে কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখে থাকি। অর্থাৎ সরকার নির্ধারিত যখন কোনো দাম নির্ধারণ করে দেওয়া হয়, সেটি অ্যাপ্লিকেশন হতে কিছুটা সময় লাগে। তেলের বাজারের যে পরিস্থিতি, সেটি নিয়ে আপনাদেরকে একটু জানাবো। সবশেষ তথ্যটি দেখে আসি। রাকিব হোসেন আপ্রো রয়েছেন। আপ্রো, আমরা একটি দ্বিমুখী আচরণ দেখতে পাই। সরকার যখন কোনো কিছুর দাম নির্ধারণ করে দেয়, সেটি বাস্তবায়ন হতে বাজারে সেটি কিন্তু বেশ সময় লাগে। গতকালকে আলোচনা হলো 10 টাকা বাড়বে তেলের দাম। কি দেখছেন আসলে বাজার পরিস্থিতিতে?
তানভীর, আসলে এখন পর্যন্ত সয়াবিন তেল বোতলজাত 1 লিটার 163 টাকা এবং পাম অয়েল প্রতি লিটার খোলা পাম অয়েল সেটা বিক্রি হচ্ছে 140 টাকা পর্যন্ত। তো এই দামটা আসলে রমজানে যে দামে মানুষ তেল কিনতে পেরেছেন সেই দামেই কিন্তু কিনতে পারছেন। তবে গত 15 তারিখ বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন যেই বিজ্ঞপ্তি দিয়েছে, অর্থাৎ ভ্যাট অব্যাহতির কারণে তারা আগের দামে ফিরে যেতে চাচ্ছে, সেই অনুযায়ী তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে। যদিও এই বিষয়ে গতকাল বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন যে আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে আমরা আজকে বাজারে একটা পরিস্থিতি লক্ষ্য করছি যে এখানে তেলের এক ধরনের সয়াবিন তেলের অর্থাৎ ভোজ্য তেলের এক ধরনের সংকট তৈরি করা হচ্ছে। সেটা কোম্পানিরা হোলসেলারদের কাছে এখন সরবরাহ কমিয়ে দিয়েছে এবং নতুন দামের সয়াবিনের বোতল সরবরাহ করা শুরু করেছে এবং হোলসেলাররাও কেন যেন লুকোচুরি করছে, তারা বর্তমান দাম এবং আগের দাম বলতে চাচ্ছে না। তো এটাতে বোঝা যাচ্ছে যে আসলে তারা তাদের যে লক্ষ্য দাম বাড়ানোর সেটা তারা কার্যকর করার চেষ্টা করছে এবং এই কার্যকর করার পেছনে আসলে অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে যে একদিকে ভ্যাট অব্যাহতি, ভ্যাটের কথা যদি বলি, আসলে আমদানি অপরিশোধিত সয়াবিন তেল এবং পরিশোধিত সয়াবিন তেল আমদানির ক্ষেত্রে 15% ভ্যাট ছিল, সেটা সরকার রমজান উপলক্ষে গত ফেব্রুয়ারিতে 10% নামিয়ে এনেছে এবং অভ্যন্তরীণ ব্যবসার ক্ষেত্রে সব ধরনের ব্যবসায়িক কর এবং উৎপাদন কর মওকুফ করেছে, যে কারণে তেলের দাম কমে এসেছে। এখন সেই অব্যাহতিটা মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেই ব্যবসায়ীরা দাম বাড়ানোর এই চেষ্টা করছে। তবে ট্যারিফ কমিশন কাজ করছে, যেমনটি বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, দাম সমন্বয় করে তারা আসলে বিশ্ববাজার এবং দেশের বাজারে দামটা কেমন রাখা যায় সেটা তারা পর্যালোচনা করছে। রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রাকিব হোসেন জানাচ্ছিলেন তেলের বাজারে সবশেষ খবর। নেই ব্যাংকিং সুবিধা, নেই অবকাঠামোগত কোনো উন্নয়ন, এমন নাজুক অবস্থায় কোটি টাকার মরিচ কেনা বেচা হয় নীলফামারীর ডোমার উপজেলার ঐতিহ্যবাহী পীর সাহেবের হাটে। নানা ভোগান্তি পার করে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন এখানে। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের নানা প্রান্তের ব্যাপারী, কৃষক আর শ্রমিকের ভিড়ে সরগরম হয়ে ওঠে পীর সাহেবের হাট। নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গামাটকপুরের এই হাটে দৈনিক কেনাবেচা হয় কোটি টাকার মরিচ। সংশ্লিষ্টরা বলছেন, এখানকার মরিচের মান ভালো হওয়ায় সারা দেশেই আছে ব্যাপক চাহিদা, তাই দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে হাটটি। বহু দূর দূরান্ত থেকে কৃষক আমরা মরিচ নিয়ে আসি। এদিকে খোরারডাঙ্গা, চিলাহাটি, এদিকে টেপরিগঞ্জ, মির্জাগঞ্জ, এদিকে দেবীগঞ্জ, বসুনিয়া, নীলফামারী, তারপর এদিকে জলঢাকা, এদিকে কাকড়া চৌপতি, বিভিন্ন জায়গাতে প্রচুর মরিচ আমদানি হয়। এখানে পার ডে প্রায় ধরো 70-80 লক্ষ টাকা বা 1 কোটি টাকার মতো বেচা কিনা হয়। তো আমাদের জায়গার সংকট, রাস্তা জাম হয়। সরকার যদি এটা একটু নজরে দেয় তাহলে আমাদের জন্য আরও ভালো হয়। তবে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ হয় যে হাটে, ন্যূনতম অবকাঠামোগত সুবিধার দেখা মিলল না সেখানে। নেই কোনো ব্যাংকিং সুবিধা, আবাসন, এমনকি দেখা মিলল না একটি শৌচাগারেরও। এদিকে হাটের নামে জমি থাকলেও তা দখলে নিয়েছে প্রভাবশালীরা। এখানে আমাদের থাকার খুব অসুবিধে আছে, এখানে একটা আবাসিকও নাই যে একটা ব্যাপারে দূর দূরান্ত থেকে এসে থাকবে। আমরা ধরেন এই দোকানপাটি শুয়ে থাকি, আমাদের কাছে টাকা পয়সা থাকে, আমাদের বহুত কিছু একটা জানের নিরাপত্তা তো দরকার আছে। আমাদের মোড়ঝাড়ি এখানে রাস্তাতে এখন লাগা হচ্ছে, এখন খুব গ্যামজাম হচ্ছে রাস্তাঘাট। কিন্তু এই 27 বিঘা জমি যদি সরকার উদ্ধার করে, সবচেয়ে হাটটা আমাদের সুযোগ সবচেয়ে ভালো হবে। দ্রুত সব ধরনের অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। জানান, জমি দখলের ব্যাপারে কোনো তথ্য নেই তার কাছে। হাটের উন্নয়নের জন্য হাটের স্যানিটেশন এবং হাটের যে পানির ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম, এই জন্য আমরা কয়েকটি প্রকল্প নিয়েছি। সেটি অচিরেই এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। চলতি বছর এই হাট থেকে প্রায় 20 লাখ টাকা রাজস্ব আদায় করেছে সরকার। চ্যানেল 24, নীলফামারী। সংকটের কারণে ভারত থেকে আমদানিকৃত আলুর দাম বেড়েছে কেজিতে 7 থেকে 8 টাকা।
হিলি বন্দরের আমদানিকারকরা জানান, বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে ভারতে আলু উৎপাদন ব্যাহত হয়েছে, তাই দাম বাড়িয়ে দিয়েছে দেশটির রপ্তানিকারকরা। আগে যেখানে 26 থেকে 27 টাকা দরে আলু পাওয়া যেত, এখন তা দাঁড়িয়েছে অন্তত 35 টাকাতে, যার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। সেই সাথে নিম্নমানের আলুর আমদানি হচ্ছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। যে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অন্যতম ভূমিকা পালন করে বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই। 2024 সালে বৈদেশিক বিনিয়োগ সম্ভাবনার সবচেয়ে এগিয়ে এশিয়ার দেশ কম্বোডিয়া। আইএমএফ বলছে, বিনিয়োগের কারণে আগামী বছর দেশটি এশিয়া মহাদেশে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হয়ে দাঁড়াবে। এরপরেই আছে ফিলিপাইন এবং আফ্রিকার দেশ কেনিয়ার নাম, যাদের এফডিআই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ বেড়েছে 50%। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। সাধারণ অর্থে বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই বলতে এক দেশ থেকে ব্যক্তি, কোম্পানি বা কোনো সংস্থার দ্বারা অন্য কোনো দেশের ব্যবসায় বিনিয়োগ করাকে বোঝায়। মূলধনের প্রবাহকে সহজ করার পাশাপাশি নতুন চাকরির সৃষ্টি সহ একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করে বিশেষ এই প্রক্রিয়া। 2024 সালে এফডিআই সম্ভাবনার তালিকায় শীর্ষ 10টি দেশের অধিকাংশই এশিয়া মহাদেশের। এফডিআই এর বাজারে সবচেয়ে এগিয়ে আছে কম্বোডিয়া। ধারণা করা হচ্ছে গেল বছর দেশটির জিডিপি 5.6% থেকে বেড়ে চলতি বছরে হতে পারে 6.1%। আইএমএফ বলছে, আগামী বছর দেশটি এশিয়া মহাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হয়ে দাঁড়াবে। মূলত চীন, দক্ষিণ কোরিয়া ও ইইউ এর সাথে বাণিজ্য বাড়ানোর মাধ্যমে দেশটিতে বাণিজ্যের প্রসার হয়েছে। গেল বছর দেশটির এফডিআই প্রকল্প বেড়েছে 110 গুণ। এছাড়াও চীনের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর দেশটির অর্থনৈতিক উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এর পর্যটন খাত। তালিকার দ্বিতীয় স্থানে আছে ফিলিপাইন। এবছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি 5.3% থেকে বেড়ে হতে পারে 5.9। দেশটির সরকারি বেসরকারি বিনিয়োগ এর প্রবৃদ্ধিকে বাড়াতে সহায়তা করছে। দেশটির বিনিয়োগের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর নবায়নযোগ্য জ্বালানি খাত। এরপরে অবস্থান আফ্রিকান দেশ কেনিয়া। দেশটিতে বিভিন্ন খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইউএস এর ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না দেশটিতে আরএনএ ভ্যাকসিন উৎপাদনের জন্য $500 মিলিয়ন পর্যন্ত বিনিয়োগ করেছে। এছাড়াও দুবাইয়ের প্রতিষ্ঠান এএমইএ পাওয়ার গ্রিন হাইড্রোজেনের উৎপাদনের জন্য $2.29 বিলিয়ন পাওয়ার সেক্টরে বিনিয়োগ করেছে। ফলে গেল বছর দেশটিতে এফডিআই প্রকল্পের প্রবৃদ্ধি হয়েছে 50%। তালিকায় পূর্ব ও মধ্য ইউরোপের বেশ কয়েকটি দেশের নামও রয়েছে, আর প্রতিবেশী দেশ ভারত রয়েছে 10 নম্বরে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। দর্শক, এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজন। সঙ্গে থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।